মোহিনী পলিনেশিয়া, মহাসাগরে ছড়ানো, ভেঙে যাওয়া, ভুলে যাওয়া কোনো সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ। আমি জানি সমুদ্রের ঔরসে, প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছ হররস্কোপ অফিসিয়াল। আজকে তোমাদের জন্য থাকছে সৃজিত সরকারের লেখা পলিনেশিয়ার অভিশাপ। মিক্টল্যান্টাকুটলির নাম শুনেছেন? পলিনেশিয়ানরা যাকে চেনে মৃত্যুর দেবতা রূপে। কথিত আছে এই মৃত্যুর দেবতা নাকি নিজের মূর্তি নিজেই করে নেন। কিভাবে জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আজকের গল্প পাঠ সৌমিলি, গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে সৃজিত সরকারের কলমে পলিনেশিয়ার অভিশাপ। এবছর আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। একে তো প্রচণ্ড কনকনে ঠান্ডা, তার উপর আবার বিনা নোটিসে 2 দিন ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল। সেই বৃষ্টিতে কতটা মাটি ভিজল ঠিক নেই, কিন্তু ঠান্ডাটা আরও শক্তিশালী এবং আরও দীর্ঘমেয়াদী হয়ে পড়ল। আবহাওয়ার এই খামখেয়ালিতে অনুজের শরীরটা একদম ভালো যাচ্ছে না। এমনিতেই ওর সাইনাসের ধাত আছে, তার উপর একদিন দোকান করতে গিয়ে মাথায় একটু বৃষ্টির জল লেগেছে। ব্যাস, সর্দি, কাশি, গলা ব্যথা একে একে আসতে আর কেউই দেরি করেনি। সঙ্গে পুরো শরীরটাও কেমন যেন ঝিম ধরে আছে। কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিছু খেতে ইচ্ছে করছে না, নড়তে চড়তেও যেন অনীহা। ওষুধ খেতে খেতে অনুজের এমন অবস্থা হয়েছে, এখন ওসব সিরাপের শিশি বা ট্যাবলেটের স্ট্রিপ দেখলেই বিভীষিকার মতো মনে হচ্ছে ওগুলো বোধহয় আর গলা দিয়ে নামবে না, মাঝপথ থেকেই উগড়ে উঠে আসবে। সকালে নিখিল এসেছিল। নিখিল সেই স্কুলের সময় থেকেই অনুজের সবচেয়ে ভালো বন্ধু, ওরই মতো অবিবাহিত এবং চাপ্রেমী। রাজনীতি আর কাঁচকলার তরকারি দুজনেরই চোখের বিষ। দুজনেই ভালোবাসে নির্জন জায়গায় ঘুরতে যেতে আর ইলাস্ট্রেটেড উইকলি পড়তে। তবে নিখিলের শখ ক্রসওয়ার্ড করা আর অনুজের জাম্বেল। নিখিল এসেছিল অনুজের সঙ্গে কয়েকদান দাবা খেলতে, যেমন আজ বহু বছর ধরে প্রায় রোজই আসছে। সাংঘাতিক কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কারোর শরীর খারাপ টারাপ না হলে এই রুটিনে ছেদ পড়ে না। অভ্যাসটাও দুজনের এমনই দাঁড়িয়ে গেছে যে রোজ কয়েকদিন খেলতে না পারলে সারা দিন যেন মনের মধ্যে একটা অস্বস্তি চলতে থাকে। খেলা মানে তো শুধু খেলা না, সঙ্গে কয়েক দফা চা, সিনেমা আর খেলাধুলা নিয়ে দেদার আলাপ আলোচনা। কিন্তু আজ খেলা বা আলোচনা কোনোটাই যেন কিছুতেই জমল না। সবই ছানা কেটে যাওয়ার মতো। কারণ আর কিছুই না, অনুজের অসুস্থতা। ঘুঁটিগুলোর দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে থাকলেই যেন ওর চোখটা টনটন করে উঠছিল। মাথাটাও কোনো চাপ নিতে চাইছিল না। পারমুটেশন কম্বিনেশনের হিসেব ছাড়া তো আর দাবা খেলা হয় না, আর দায় সারা খেলা বেশিক্ষণ চালানোও যায় না। তাই ভুলভাল চাল দিয়ে কিছুটা ইচ্ছে করেই কিস্তিমাত হয়ে গেল। নিখিল বলল, আজ নয় থাক অনুজ, তোর যখন শরীরটা ঠিক যাচ্ছে না। অনুজ দাবার ঘুঁটি বাক্সে তুলে রেখে দিল। তারপর কিছুক্ষণ এমনিই কথাবার্তা চালালো। অবশ্য সেটাও যে খুব বেশি উপভোগ করছিল তা নয়। শুধু এতদিনের বন্ধুকে সরাসরি উঠে যেতে বলা যায় না বলেই নিতান্ত অনিচ্ছুক হয়েই কথোপকথন চালাচ্ছিল। অবশ্য নিখিলও খুব বেশিক্ষণ বসল না। যাওয়ার সময় নিখিল হঠাৎ বলল,
আচ্ছা অনুজ, তোর একতলা সমীরণবাবু শুনেছি তো খুব ভালো ওষুধ দেন। এত বাড়াবাড়ি যখন হচ্ছে তখন একবার ওর কাছে দেখিই যায় না। অনুজদের বাড়ির একতলায় সমীরণ মুখার্জি আজ 4 বছর ভাড়া আছেন। কি সব যেন গাছগাছরা সাপ্লাইয়ের ব্যবসা করেন। অনুজের বাবা বেঁচে থাকতেই ভদ্রলোক ভাড়ায় এসেছিলেন। অনুজের বাবা খুব গল্প করতেন ওনার সঙ্গে, মাঝে মধ্যে তাস খেলতেও যেতেন। অনুজ কলব্রিজ ছাড়া কিছু খেলতে পারে না, এদিকে ওর বাবা আবার র্যামি খেলতে পছন্দ করতেন। ভদ্রলোক নাকি চমৎকার র্যামি খেলতে জানেন। বাবা সমীরণবাবুর থেকে নানা রকমের গল্প শুনে এসে অনুজকে 2-1বার গাছগাছরার ব্যাপারে বোঝাতেও চেয়েছিলেন, কিন্তু অনুজের ওসবে বিশেষ কোনো আকর্ষণ ছিল না, আজও নেই। বাবা কী সব যেন বলতেন, চবনপ্রাশ, মহাদ্রাক্ষারিষ্ট, মকরধ্বজ, সঞ্জীবনী পিষ্ঠি, উচ্চারণ করতে গেলেই কেমন যেন জিভ জড়িয়ে যায়। তাছাড়া অনুজের সঙ্গে কোনোদিনই ভদ্রলোকের বিশেষ কোনো সখ্যতা তৈরি হয়নি। ওকে বরাবরই কেমন যেন অদ্ভুত লাগতো। ভদ্রলোক কথাবার্তা খুবই কম বলেন, মানে ওই যতটুকু না বললে নয় ততটুকুই। সমীরণবাবু খুবই শান্ত মানুষ, নির্বিরোধী, নির্বান্ধব, অবিবাহিত। প্রতি মাসেই তিনি ঠিকঠাক সময়ে ভাড়া দিয়ে দেন। প্রতি বছর নিজের থেকেই 100 টাকা করে ভাড়ার অঙ্ক বাড়ান। জল বা ইলেকট্রিসিটি নিয়ে কখনোই কোনো রকম ঝামেলা করেন না। নিচের তলায় কোনো সমস্যা হলে সাধারণত নিজেই মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে নেন। উটকো কোনো লোকজন বাড়িতে নিয়ে এসে হাজির করেন না, জীবজন্তু পোষেন না। ওর সম্পর্কে এই তথ্যগুলোই অনুজের কাছে যথেষ্ট। এরপর সমীরণবাবু আছেন সমীরণবাবুর মতো, অনুজ আছে অনুজের মতো। কেউই কাউকে ঘাটায় না, আর কারোর প্রতি কোনো আগ্রহও দেখায় না। ইদানিং অনেক রাতে সমীরণবাবুর ঘর থেকে কেমন একটা অদ্ভুত শব্দ ভেসে আসে, কিছুটা মাদলের মতো, ধ্রিমি ধ্রিমি আবার গম্ভীর। সেই সঙ্গে যেন সুরেলা কণ্ঠস্বরের মতো কিছু একটা মিশে থাকে। শুনলেই বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে ওঠে। তবে অনুজ ওটা নিয়ে বেশি ভাবে না। কত মানুষের তো কত রকম অদ্ভুত শখ থাকে, এটাও হয়তো তেমন কিছুই হবে। হয়তো ভদ্রলোকের কোনো দীক্ষা টিক্ষা আছে, মধ্যরাতে অচেনা কোনো বাজনা বাজিয়ে ইষ্টমন্ত্র জপ করেন। এর জন্য যখন কারোর কোনো ক্ষতি হচ্ছে না, তখন এসব নিয়ে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার কোনো অর্থই হয় না। তবে এই ওষুধ দেওয়ার ব্যাপারটা অনুজের কাছে সম্পূর্ণ নতুন। অনুজ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, ওষুধ দেন মানে? উনি কি কবিরাজ টবিরাজ নাকি? আরে দুষ, সব জড়িবুটির ওষুধ টষুধ দিতে গেলে কবিরাজ হতে হয় নাকি? স্রেফ এক্সপিরিয়েন্স। কিন্তু এত অ্যান্টিবায়োটিক খেলাম, মাল্টিভিটামিন খেলাম, এসব ওষুধ আর গাছগাছালির ওষুধ একরকম হলো নাকি? এ হলো একেবারে পিওর জিনিস, ডিরাইভ ডিরেক্টলি ফ্রম নেচার। আরে মানুষের সঙ্গে গাছের যে একটা বায়োকেমিক্যাল সম্পর্ক আছে সেটা তো জানিস। তা ঠিক, কিন্তু তোরও সব কিন্তু রাখ, এবার খেয়ে দেখতে তো অসুবিধা নেই। এমন কিছু হাজার হাজার টাকা দামও তো নয়, প্লাস অ্যালোপ্যাথির মতো কোনো সাইড এফেক্টও নেই। এই তো সেদিনই একটা নিউজ পেপারে পড়লাম, অত্যধিক অ্যালোপ্যাথিক ওষুধ খেলে নাকি মানুষের ন্যাচারাল ইমিউন সিস্টেম আর স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এই কানাডা না কলোরাডো কোথাকার একটা বিখ্যাত মেডিকেল ইউনিভার্সিটি নাকি গবেষণা করে বার করেছে। তারপর অনুজ কিছু বলার আগেই নিখিল গড় গড় করে আরও এক গাদা ফিরিস্তি শুনিয়ে গেল। ফিরিস্তি মানে সমীরণবাবুর গুণকীর্তন আর কি। কবে উনি কার কোন জটিল দুরারোগ্য অসুখ স্রেফ ওই শিকড় বাকড়ের ওষুধ দিয়েই সারিয়েছেন, তারই লম্বা একটা তালিকা। এই যে আমার নেবর অশোকবাবু, কতদিন ধরে তো প্যাঙ্ক্রিয়াসের সমস্যায় ভুগছেন। দিন রাত পেটের ব্যথায় একেবারে বলির পাটার মতো ছটফট করতে করতে বমি করতেন, জল খেলেও বমি হয়ে যায়, এমনই তার অবস্থা ছিল। তিনি কি কম ডাক্তার দেখিয়েছে?
মাইক্রো সার্জারি অবধি করানো হয়ে গেছে, কিচ্ছু হয়নি। শেষে সারলো ওই সমীরণ বাবুর ওষুধে। তারপর আমার কলিগ শামসুরের মা, তার অ্যাজমাও তো ওর ওষুধেই গেল। বাপরে বাপ, সে কি অ্যাজমা! টান উঠলে মনে হয় যেন নিঃশ্বাস টিশ্বাস একেবারে বন্ধ হয়ে যাবে। সেই মহিলাই আবার এই শীতে হাসতে হাসতে কালিম ভং করে চলে এলো। পাওয়া যায়। বিষয়টা আর হেলা ফেলার জায়গায় রইল না। তাছাড়া অনুজের মনে হলো এতদিন তো গুচ্ছের টাকা খরচ করে ওষুধ খেলই, একবার সমীরণবাবুর ওষুধ খেয়ে দেখতে দোষ কোথায়? বড়জোর হয়তো এতেও ওর অসুখটা সারবে না, তার থেকে বেশি কিছু তো হবে না। নিখিল চলে যাওয়ার পর মিনিট 15 ইতস্তত করে নানা রকম ভাবনা চিন্তা করে অনুজ নিচে নেমে এলো। ভাগ্যে সমীরণবাবু আজ বাড়ি আছেন, এমনিতেই তো যখন তখন বেরিয়ে যান। দিন কয়েক হয়তো বাড়ি ফিরলেনই না। গেটে তালা দেখে অনুজ বোঝে ভদ্রলোক আছেন নাকি নেই। অনুজ দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর সমীরণবাবু দরজা খুললেন। অনুজকে দেখে অবশ্য খানিকটা অবাকই হলেন। সচরাচর ও নিচে নামে না, সমীরণবাবুর সঙ্গে দেখা করার জন্য তো নয়ই। বাড়ির ভাড়াটা সমীরণবাবু নিজেই উপরে গিয়ে দিয়ে আসেন। সমীরণবাবুর অভিব্যক্তি সাধারণত একটাই থাকে, না বিরক্তি, না খুশি, না দুঃখ গোছের একটা ব্যাপার। ভদ্রলোক যেন এই পৃথিবীর বাসিন্দাই নন, বা হয়তো এসব জাগতিক সুখ দুঃখের অনেকটা উপরে উঠে গেছেন। গুপ্ত সাধক ঠাধক কিনা কে জানে। সবাইকে আপনি আজ্ঞে করেই কথা বলেন, অথচ কোনো সম্বোধন করেন না। সেরকমই মুখ করে সমীরণবাবু বললেন, বলুন। শুরুতেই চট করে বলুন বললে উত্তর দেওয়াটা খুবই মুশকিল। অনুজ একবার জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, একটা দরকারে এসেছিলাম সমীরণবাবু, মানে কথাটা ভিতরে গিয়ে বলি। সমীরণবাবু দরজা ছেড়ে দাঁড়ালেন। নিশ্চয়ই, আসুন। অনেক দিন পর, বা বলা ভালো অনেক বছর পর, অনুজ এই ঘরে ঢুকল। ভিতরে ঢুকেই ওর প্রথমটা একটু অসুবিধে হলো। কোথায় কি আছে সেসব যেন কিছুই দেখতে পেল না। ভদ্রলোক ঘরটাকে আশ্চর্য রকম গুমুট বানিয়ে রেখেছেন। পিছনের দিকের একটা জানলা বাদে বাকি সব জানলা বন্ধ করে রেখেছেন। ফলত ঘরের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা আলো আধারি পরিবেশ, সঙ্গে বিস্ময়কর একটা আধা চেনা আধা অচেনা গন্ধ। ধূপ, ধুনো, ওষুধ, ফুল, কর্পূর সব কিছুরই অল্প অল্প আভাস মিশে আছে। সঙ্গে মিশে আছে একেবারে অজানা কিছুর নির্যাস। মনে হচ্ছে এই ঘরে আদৌ কোনো সভ্য সুস্থ মানুষ বাস করতে পারে না, বোধহয় কোনো গুদাম টুদাম হবে। এই পরিবেশে বেশিক্ষণ দাঁড়ানোটাই অস্বস্তিকর। কিভাবে যে সমীরণবাবু এর ভিতরে বাস করছেন ভেবেই অবাক হয়ে গেল অনুজ। অনুজ একবার গলা খাঁকারি দিয়ে সরাসরি কাজের কথা বলল। খুব গুছিয়ে অবশ্য বলতে পারল না, আমতা আমতা করে বলল, কদিন ধরে খুব সর্দি কাশি আর গলা ব্যথায় ভুগছি। শরীরটাও দুর্বল লাগছে। সবার কাছে, মানে কিছু চেনা পরিচিতের কাছে আপনার ওষুধের নাম খুব শুনলাম, তাই ভাবলাম একটু নিয়ে যাই। অ্যালোপ্যাথি বেশি খাওয়া তো ভালো নয়, মানে শুনেছি অ্যান্টিবায়োটিক নাকি নর্মাল ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়, তাই আর কি। আসলে অ্যালোপ্যাথি যে প্রচুর খাওয়া হয়ে গেছে এবং তাতে যে বিশেষ কাজ হচ্ছে না, এ কথাটা বলতে অনুজের কেমন যেন একটু লজ্জা লাগলো। সমীরণবাবু অবশ্য কোনো কিছু নিয়েই কোনো কথা বাড়ালেন না, শুধু বললেন, ও, সব সময় কি গলা জ্বালা করছে? তা করছে, মাঝে মাঝে আলটাকরাটাও যেন জ্বালা করে। নাক এখনো বন্ধ?
মাথা যন্ত্রণা হয়? সারাদিন একরকম। সন্ধ্যের পর থেকে যেন একটু বেশি বন্ধ হয়ে আসে নাকটা। নেজাল স্প্রে দিলে খুলছে, কিন্তু ঘন্টা 4-5 পরেই আবার বন্ধ। মাথায় যন্ত্রণা হচ্ছে না, কিন্তু মাথা ভারী। আচ্ছা, পেচ্ছাপ হচ্ছে ঠিকঠাক? মাঝে মধ্যে একটু কষ্ট করতে হচ্ছে। প্রচুর জল খাচ্ছি, তবুও হলুদ ইউরিন। পেচ্ছাপ করতে যখন কষ্ট হচ্ছে তখন জায়গাটাও একটু জ্বালাই হচ্ছে। শেষের বাক্যটা বলতে গিয়ে অনুজ লজ্জা পেল। তবে সমীরণবাবু পুরুষ মানুষ, আর চিকিৎসার সময় লজ্জা করতে নেই, এসব ভেবেই ও নিজেকে সামলে নিল। পেট পরিষ্কার হয় তো? হ্যাঁ, জিভে স্বাদ আর নাকে গন্ধ পাচ্ছেন? পাচ্ছি, কিন্তু ঠিক সেভাবে নয়। টক খেতে ভালো লাগছে নাকি মিষ্টি? কিছুই ভালো লাগছে না। খাবার দেখলেই কেমন বিতৃষ্ণা। রাতে ঘুম হয়? মোটামুটি। মাঝে মাঝে খুব গলা শুকিয়ে যায়, তখন জেগে উঠি। নাক বন্ধ থাকলেও ঘুম ভেঙে যায়। সমীরণবাবু আর কিছু জিজ্ঞাসা করলেন না। কিছুক্ষণ নিজের মনে বিড়বিড় করে নিয়ে বললেন, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি। অনুজকে দাঁড় করিয়ে রেখে সমীরণবাবু ঘরের কোণার দিকে চলে গেলেন। আলো আধারিটা এখন অনুজের চোখে মোটামুটি সয়ে এসেছে। ও দেখল সমীরণবাবু যেখানে গিয়ে দাঁড়ালেন সেখানে একপাশে একটা কাঠের তাকে নানা রকম শিশি রাখা আছে। সেসবের মধ্যে গুঁড়ো আছে, তরল আছে, থকথকে আর তেলের মতো কী সব যেন রয়েছে। নানা রকম শুকনো ডালপাতা আর শেকড়ও আছে, যেগুলোর একটাকেও চিনতে পারল না। সমীরণবাবু তাক থেকে কয়েকটা শিশি পেরে নিলেন। কোথা থেকে টেনে নিলেন একটা শ্বেত পাথরের বড় খলনুড়ি আর 3টে কর্কের ছিপি আটা ছোট ছোট শিশি। তারপর সেই নুড়ির মধ্যে এটা সেটা ঢেলে খল দিয়ে দুমদাম শব্দ করে ওষুধ গুঁড়ো করতে আরম্ভ করলেন। অনুজের এখন দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সমীরণবাবুর ব্যক্তিত্বটাও এমন যে যেচে কোনো কথা বলতে ইচ্ছে করে না। তাছাড়া যাকে ভালো করে চেনেই না, যার পছন্দ অপছন্দ সম্পর্কে ভালো করে জানেই না, তার সঙ্গে কী নিয়েই বা কথা বলবে? ঘরে একজন উপস্থিত জেনেও তার দিকে পিছন ফিরে দিব্যি এক মনে কাজ করে যাচ্ছেন। সমস্ত বিষয়েই বড্ড বেশি নিরুৎসাহী। অনুজ এদিক ওদিক চোখ বোলাচ্ছিল। অবশ্য ওই 2-3টে ছোটোখাটো আসবাব, দেওয়ালে ঝোলানো আদ্যিকালের একটা ঘড়ি আর হলুদ টিউলিপ বাগানের ছবিওয়ালা ইংরেজি ক্যালেন্ডার ছাড়া এই ঘরে আর তেমন কিছুই দেখার নেই। ঘরের চেয়ার তো দূরস্থান, বসার জন্য একটা মোড়া পর্যন্ত নেই। আর খোলমাদল কেন, ঘণ্টা বা করতালের মতো ছোটোখাটো বাজনাও তার চোখে পড়ছে না। দেখতে দেখতে অনুজের চোখটা তাকের পাশে আটকে গেল। এতক্ষণ লক্ষ্যই করেনি ওখানে 1 হাত উঁচু কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। কিছু কিছু জিনিস হয় যেগুলো হয়তো তেমন কিছুই না, আবার দেখলে খুবই কৌতূহলের সৃষ্টি করে। এটাও ঠিক সেরকমই। অনুজ আঙুল তুলে বলল, ওটা কি সমীরণবাবু? ওই যে পাশে সাদা কাপড় দিয়ে ঢাকা? সমীরণবাবু ছোট্ট শিশিতে ওষুধ ভরতে ভরতে বললেন, ওটা একটা মূর্তি। আমার এক বন্ধু পলিনেশিয়া বেড়াতে গিয়েছিল, সেখান থেকেই এনে দিয়েছে। সমীরণবাবুর যে কোনো বন্ধু আছে সেটা অনুযায়ী প্রথম শুনল। অবশ্য ওর সঙ্গে কথাবার্তাই বা বলেছে কোথায়? অনুজের মুখ থেকে যেন আপনিই কথাটা বেরিয়ে গেল। কিসের মূর্তি ওটা? মিকল্যান্টা কুটলি। এই নামটা অনুজ কখনো শোনেনি। পলিনেশিয়া হল
প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা দ্বীপপুঞ্জ, আর সেখানে আছে কিছু আদিম উপজাতির বাস। ওর জ্ঞান বলতে এটুকুই। এই নামটা তো আয়ুর্বেদিক অনুপানগুলোর মতোই শক্ত আর অচেনা। তবে অনুজ মূর্তির বিষয়ে আর দ্বিতীয় কোনো কথা বলল না। সমীরণবাবুও আর কোনো কথা না বাড়িয়ে ছোট শিশি 3টে অনুজের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই গুঁড়ো ওষুধটা দিনে 3 বার খাবেন গরম জল দিয়ে, আর এই লিকুইডটা 1 চামচ করে 2 বার খাবার পরে। মাথা ভার লাগলে, নাক বন্ধ হয়ে এলে এই লাল তেলটা দিয়ে মালিশ করবেন। এমনি আঙুল দিয়ে টেনে টেনে মালিশ করে নেবেন। 3 দিন পর বলে যাবেন কেমন আছেন। আচ্ছা। অনুজ আরেকবার কাপড়ে ঢাকা মূর্তিটার দিকে তাকিয়ে ওষুধ নিয়ে বেরিয়ে এলো। এই সময় বারান্দায় বেশ সুন্দর রোদ আসে। একেবারে নরমও নয়, আবার চামড়া জ্বালিয়ে দেওয়ার মতো গরমও না। ঠান্ডার মধ্যে সেটা গায়ে মাখতে খুব আরাম লাগে। সেই জন্য অনুজ স্নান সেরে বারান্দায় দাঁড়িয়েছিল। রোদের সঙ্গে মাঝে মাঝে কনকনে উত্তুরে হাওয়াও দিচ্ছিল। গোটা ব্যাপারটাই ওর কাছে খুব উপভোগ্য লাগছিল। সমীরণবাবু কাঁধে একটা ছোট ব্যাগ নিয়ে উঠোনে বেরিয়ে এলেন, তালা দিলেন গ্রিলে। তারপর একবার এদিক ওদিক দেখে নিয়ে কোথায় যেন বেরিয়ে গেলেন। গত 2 দিন ধরে অনুজ এই সুযোগটাই খুঁজছিল। সমীরণবাবুর ওষুধ যে দুর্দান্ত, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাথা ভার হওয়া, প্রস্রাবের সমস্যা, নাক বন্ধ হয়ে আসা সব একেবারে অদৃশ্য। অনুজের শরীর এখন একদম ঝরঝরে। দুর্বল ভাবটাও আশ্চর্য রকম কমে গেছে। গতকাল সন্ধ্যায় তো পরপর 3 বার নিখিলকে কিস্তিমাত করে দিল। সমীরণবাবুকে রেকমেন্ড করেছিল বলে নিখিলও অবশ্য বারফরটাই করতে ভুলল না। সেই সঙ্গে মজা করে এও বলল, কেন, তখন তো শিকড় বাকরের ওষুধ বলে খুব নাক শীত করছিলি। সে যাই হোক, আসল ব্যাপারটা হচ্ছে ওই কাপড়ে ঢাকা মূর্তিটা। কদিন ধরেই মূর্তিটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ বোধ করছে অনুজ, বিশেষ করে ওর ওই অদ্ভুত নামটা শোনার পর থেকে। আচ্ছা, মধ্যরাতের ওই শব্দের সঙ্গে কি মূর্তিটার কোনো যোগ আছে? অনুজের কাছে তেমন কোনো সোর্স নেই, নয়তো ব্যাপারটা সম্বন্ধে একটু পড়াশোনা করে নিতে পারত। অবশ্য আজকাল চাইলে তথ্য জোগাড় করাটা কোনো বিষয়ই নয়। কি যেন নামটা? মিটল্যান্টাস কুটলি না মিল স্যান্টাল কুলটি, এরকমই কিছু একটা। মনে করতে পারল না অনুজ। সমীরণবাবু ব্যাগ কাঁধে ফিটফাট হয়ে বেরোলেন। মানে কিছু না হোক অন্তত 1 ঘন্টা 3 ধাক্কা। আর এর মধ্যেই অনুজ নির্বিঘ্নে নিজের কাজটা সেরে ফেলতে পারবে। অনুজ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সমীরণবাবু মাঝে মধ্যে বাড়ি ফেরেন না, তাই জন্যই দরজার 1 সেট ডুপ্লিকেট চাবি অনুজের কাছে রেখে দিয়ে যান। কারণ আর কিছুই নয়, যদি ইলেকট্রিক বিলের রিডিং নিতে আসে। ভাড়াটিয়া যাতে বিলের ভাগ নিয়ে কোনো কথা বলতে না পারে, তাই অনুজের বাবা নিচের তলায় আলাদা মিটারের ব্যবস্থা করে রেখে গেছেন। অনুজ আর একবার এদিক ওদিক দেখে নিল। তারপর চাবি খুলে ভিতরে ঢুকল। ভিতরে আজও সেই আগের দিনের মতোই গুমোট পরিবেশ, সেই আলো আঁধারির খেলা, অদ্ভুত একটা গন্ধ, সেই সব একই জিনিসপত্র, বরং থমথমে ভাবটা যেন আজ খানিকটা বেশি। পার্থক্য বলতে শুধু একটাই, আজ মূর্তির অবস্থানটা বদলে গেছে। ঘরের কোণা থেকে সরিয়ে সেটাকে বসানো হয়েছে ঘরের ঠিক মাঝখানের একটা টেবিলে। তবে আজও
সেটা সেই আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা। প্রথম প্রথম অনুজের একটু অস্বস্তি হচ্ছিল এই অনধিকার চর্চার কথা ভেবে। তবে ও তো চুরি করতে আসেনি, আর কারোর ক্ষতি করতেও আসেনি, এই ভেবে ও মন শক্ত করল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল মূর্তিটার দিকে। মূর্তির একেবারে কাছাকাছি পৌঁছে একটু ইতস্তত করল অনুজ, কিন্তু কৌতূহল যে বড় বালাই, তাই চোয়াল শক্ত করে শেষ পর্যন্ত এক টানে সরিয়ে ফেলল কাপড়টা। অনুজ আঁতকে উঠে দুপা পিছিয়ে আসলো। অনুজ ভেবেছিল জিনিসটা হয়তো কোনো শৌখিন হ্যান্ডমেড মূর্তি হবে, যেমন সব মূর্তি দিয়ে সাধারণত ঘর সাজাতে দেখা যায়, হয়তো ওখানকার স্থানীয় অধিবাসীদের বানানো বলে এক্সক্লুসিভও। কিন্তু এ কি, এই জিনিস কেউ শখ করে ঘরে রাখে? যে জিনিসটা এখন অনুজের সামনে স্থির হয়ে রয়েছে সেটা যেন একটা অত্যাশ্চর্য কঙ্কালের মূর্তি, তাও যেন সেই কঙ্কাল জাগতিক কোনো প্রাণীর নয়, একটা অস্থি সর্বস্ব প্রাণী বুকে হাঁটু লাগিয়ে হাত জড়ো করে দৃঢ় ভঙ্গিতে বসে রয়েছে। তোবড়ানো কাল, চোখের কালো কোটর দুটো থেকে দুটো বলের মতো অক্ষিগোলক ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মাড়ি শুদ্ধ উঁচু হয়ে রয়েছে কোদালের ফলার মতো বিভৎস দাঁতের সারি। মুখভঙ্গিতে ফুটে বেরোচ্ছে এক ভয়াল অতিলৌকিক ইশারা। সেদিকে টানা বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, আবার চট করে চোখ ঘুরিয়েও থাকা যায় না। প্রেতাত্মার থেকেও বেশি বিভৎসতা আর সৌন্দর্যের থেকেও বেশি আকর্ষণ আছে ওই মূর্তিটাতে। মনে হচ্ছে ওটা অনুজের থেকেও অনেক বেশি জীবিত, কিন্তু সেই জীবনে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। এই আলো আঁধারিতে যেন ওটাকে আরো অনেক বেশি রহস্যময় মনে হচ্ছে। শরীরের মধ্যে শিরশির করছে অজানা কোনো আতঙ্ক, অথচ চাইলেও চোখ সরিয়ে নেওয়া যাচ্ছে না। কি দুর্বার সম্মোহন! অনুজের যা দেখার ছিল তা দেখা হয়ে গিয়েছে। এবার দরকার এটাকে আবার একদম আগের মতো ঢেকে দেওয়া আর দরজায় তালা দিয়ে দেওয়া, যাতে সমীরণবাবু ফিরে এসে এসব ঘুণাক্ষরেও টের না পান। একে তো জীবনে এই প্রথম চোরের মতো অন্যের ঘরে ঢুকে অনধিকার চর্চা করল, তার ওপর ওই ভীষণ দর্শন মূর্তি। উত্তেজনায় অনুজের হাত পা কাঁপছিল, মাথাটাও যেন ঠিকঠাক কাজ করছিল না। এই অবস্থায় মূর্তিটা ঢাকা দিতে গিয়েই ঘটল বিপত্তিটা। অনুজের পায়ের ধাক্কা লেগে টেবিলটা নড়ে গেল, আর মূর্তিটা এক দুবার টলমল করে আছড়ে পড়ল মাটিতে। মূর্তিটা বোধহয় পোড়া মাটি বা ওই রকম কোনো ভঙ্গুর জিনিস দিয়ে তৈরি। মাটিতে পড়তে না পড়তেই জিনিসটা জোর শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। অনুজ চমকে উঠল, থরথর করে কেঁপে উঠল ওর শরীর। ঘটনার আকস্মিকতায় ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। কাজটা যে একদম সুবিধের হলো না সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনধিকার চর্চা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এখন তো ব্যাপারটা একটা বড় ক্ষতিতে দাঁড়িয়ে গেছে। কিন্তু জল এখন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। একটু ধাতস্থ হয়ে অনুজ ভেবে দেখল এটাকে এখানে এভাবে ফেলে রাখাটাই শ্রেয়। সমীরণবাবু ফিরে এসে আর যাই ভাবুন, অনুজকে তো আর সন্দেহ করবেন না, কারণ অনুজ খুব দরকার ছাড়া এই ঘরে আসে না। উনি নিজের মূর্তি ভাঙার পিছনে নিজের মতো করে যা হোক কিছু একটা ভেবে নেবেন। অনুজ হাতের কাপড়টা মাটিতে ফেলে দিল, তারপর ফেরার জন্য দরজার দিকে ঘুরে দাঁড়ালো। দরজার দিকে ফিরতেই লাফিয়ে উঠল ওর হৃৎপিণ্ড। ওর মনে হলো ওর হৃৎস্পন্দন ও নিচে শুনতে পাচ্ছে। দরজায় কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে আছেন সমীরণবাবু। মাছের মতো স্থির চোখে অনুজকে দেখছেন, আর বিড়বিড় করে কি সব যেন বলছেন। মুখের ভাব অবশ্য অন্যান্য সময়ের মতোই অভিব্যক্তিহীন।
উনি এর মধ্যেই ফিরে এলেন। এখনো তো আধ ঘন্টাও কাটেনি। অনুজ ঢোক গিলে বলল, আমি সমীরণবাবু, মানে আমি ঠিক। সমীরণবাবু অনুজের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। তারপর ভাঙা টুকরোগুলো খুব যত্ন করে এক জায়গায় করতে লাগলেন। অনুজের এখন ভীষণ খারাপ লাগছে। আতঙ্ক, কৌতূহল সব মুছে গিয়ে ওর মনের মধ্যে জেগে উঠেছে অপরাধবোধ। ও ফিরে এসে দাঁড়ালো সমীরণবাবুর ঠিক পিছনে। নরম গলায় বলল, আমি সব ক্ষতিপূরণ দিতে রাজি আছি সমীরণবাবু। যা লাগবে আমি তাই দেব। আই এম এক্সট্রিমলি সরি ফর দিস অ্যাক্সিডেন্ট। সমীরণবাবু স্থির দৃষ্টিতে তাকালেন অনুজের মুখের দিকে। কেমন যেন ঘোলাটে আর নিস্পন্দ সেই দৃষ্টি। একটানা বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না তার দিকে। দেখে মনে হচ্ছে উনি যেন অনুজের এত সব দুঃখ প্রকাশ, অনুতাপ, ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার এসব কিছুই শুনতে পাননি। সমীরণবাবু বললেন, আপনি জানেন মেঘল্যান্ডটা কুটলি কে? ঠিক, মিক্টল্যান্ডটা কুটলি নামটা অনুজের এইবার মনে পড়েছে। তবে ও তো নামটা ছাড়া আর কিছুই জানে না, তাই দুপাশে মাথা নাড়ালো। মেঘল্যান্ডটা কুটলি হলো মৃত্যুর দেবতা। পাতালের শেষ স্তর হলো মিক্টল্যান্ড। সেখানে শুধু অন্ধকার আর শূন্যতা ছাড়া কিছুই নেই। বাদুর, পেঁচা আর আরশোলা ছাড়া আর কোনো প্রাণীর বাস সেখানে নেই। সেখানে একটা গোল ঘরে তার স্ত্রীর সঙ্গে তিনি থাকেন। সেই ঘরের কোনো জানালা নেই। স্ত্রীর সঙ্গে সেই ঘর থেকেই গোটা মৃত্যুর জগৎকে শাসন করে মেঘল্যান্ডটা কুটলি। সব আত্মাকে একদিন যেতে হয় সেখানে। শুধু যারা যুদ্ধক্ষেত্রে শহীদ হন আর যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান তারা বাদে। মৃত্যুর পরও 4 বছর লাগে সেখানে যেতে। সেখানেই ঠিক হয় আত্মার পরবর্তী পরিণতি কি হবে। জীবন আর মৃত্যুর মধ্যে সমতা বিধান করেন মেঘল্যান্ডটা কুটলি। আলোর বিপরীতে অন্ধকারের অস্তিত্ব রক্ষা করেন মেঘল্যান্ডটা কুটলি। সত্যি যেন মৃত্যুর কালো ছো গোটা মূর্তিটা জুড়ে মাখানো ছিল। দেখলেই মনে হচ্ছিল এ যেন এসেছে পাতালের গহীন অন্ধকার থেকে, যেখানে আলোকিত কিছু বা রঙিন কিচ্ছু থাকতে পারে না। সেখানে আনন্দ নেই, খুশি নেই। শুনতে শুনতে গা শিরশির করে উঠল অনুজের। ও শুধু বলল, ও পলিনেশিয়ানরা নিজেরাই মেঘল্যান্ডটা কুটলির মতো সেজে আরাধনা করেন। অনেক সময় নরমাংস উৎসর্গ করেন তাকে। তুষ্ট হলে মেঘল্যান্ডটা কুটলি এই পৃথিবীতে আসেন। যখন তিনি আসেন তখন সব আলো চাপা পড়ে যায় অন্ধকারের নিচে। সব সাদা কালো হয়ে ওঠে। দিন হারিয়ে যায় রাতের গর্ভে। বাদুর, পেঁচা আর আরশোলা ছাড়া কোনো প্রাণী বাসার বাইরে পা দেয় না। বিভৎস বিবরণ। যেভাবে অবলীলায় বলে যাচ্ছেন, ভদ্রলোকের মাথায় সমস্যা আছে কিনা কে জানে। কথা শেষ করে সমীরণবাবু আবার নিচু হয়ে টুকরোগুলো এক জায়গায় করছেন। এখন যেন ভুলেই গেছেন অনুজ বলে কেউ একজন এই ঘরে উপস্থিত আছে। অনুজ আর কোনো কথা খুঁজে না পেয়ে বলল, আপনার ওষুধ খুব ভালো সমীরণবাবু। আমার শরীর একদম ভালো হয়ে গেছে। আমি সেটাই বলতে এসেছিলাম। অনুজ আরও মিনিট খানেক দাঁড়িয়ে থাকল। অপরাধবোধের সঙ্গে সঙ্গে ওর খুব অস্বস্তি হচ্ছে। এদিকে ঘর আবার এমনই থমথমে হয়ে গেছে
বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাই অস্বস্তিকর। সমীরণবাবু আর কোনো উত্তর দিচ্ছেন না দেখে অনুজ ঘর ছেড়ে বেরিয়ে গেল। অনেকক্ষণ থেকেই অনুজের বুকের উপর পাথরের মতো একটা ভার চেপেছিল। স্বপ্নও বোধহয় দেখছিল কিছু একটা। এমনিতেই তো সেই মূর্তি দেখার আর বীভৎস বিবরণ শোনার পর থেকে প্রায়শই খামখেয়ালি হয়ে পড়ছে। যখন তখন নানা রকম কল্পনা ভেসে আসছে মনের মধ্যে। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। সামান্য তন্দ্রা এলেও আশ্চর্য সব স্বপ্ন দেখছে। অবশ্য স্বপ্ন না বলে সেগুলোকে দুঃস্বপ্ন বলাই ভালো। হঠাৎ অনুজের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে চমকে উঠল অনুজ। ও তো নিজের ঘরেই, নিজের খাটের ওপর শুয়েছিল, কিন্তু এটা কোথায়? অনুজ উঠে বসতে গিয়েও বসতে পারল না। শরীরটা হঠাৎ করেই যেন ভীষণ রকম ভারী হয়ে উঠেছে। অথচ শোয়ার আগে পর্যন্ত অনুজ তো শারীরিকভাবে সুস্থই ছিল। পুরো ঘর জুড়ে একটা মরা আলো ছড়িয়ে আছে। এরকম আলো অনুজ কখনো দেখেনি। আলোর রং যদি ধূসর হয় তবে হয়তো এরকম আলো হতে পারে। সঙ্গে কেমন একটা ধোঁয়া ধোঁয়া আচ্ছন্নতা। সেই আচ্ছন্নতার মধ্যে সবকিছু ঝাপসা হয়ে ডুবে গেছে। কানে ভেসে আসছে অস্পষ্ট গোঙানির মতো একটা শব্দ, যার একটি বর্ণ পরিষ্কার বোঝা যাচ্ছে না। সঙ্গে বাজছে সেই আশ্চর্য বাদ্য। এই রহস্যময় আলো, রহস্যময় ধোঁয়া বা শব্দ কোনোটারই উৎস সঠিকভাবে বোঝা যাচ্ছে না। একবার মনে হলো হয়তো অনুজের ঘরে আগুন লেগে গেছে, কিন্তু পরক্ষণেই ও ভাবল ঘরে আগুন লাগলে তো গরম লাগার কথা, আর তাছাড়া আগুনের আলো তো হলদেটে হয়। দৃষ্টি আর একটু পরিষ্কার হলে অনুজ সমীরণবাবুকে দেখতে পেল। অদ্ভুত সেজেছেন ভদ্রলোক। মাথায় পাখির পালকের মুকুট পরেছেন, গলায় নানা রকম পাথর, পশুর হাড়ের টুকরো আর ধাতুর কাঁটা দিয়ে তৈরি বিচিত্র সব আদিবাসী গহনা ঝুলিয়েছেন। বাহুতেও বেঁধেছেন ওরকমই কিছু জিনিস। পুরো শরীর উন্মুক্ত। পোশাক বলতে শুধু কোমরে এক টুকরো কাপড় জড়িয়ে রেখেছেন। হাতে একটা লম্বা বর্ষা নিয়ে অনুজের দিকে তাকিয়ে কি সব বিড়বিড় করছেন। চোখের দৃষ্টি ঠিক আগের দিনের মতোই ঘোলাটে। অনুজ এবার বুঝতে পারল ও আসলে সমীরণবাবুর ঘরে শুয়ে আছে। সেই একই ওষুধের তাক, ক্যালেন্ডার, দেওয়াল ঘড়ি সব যেন আস্তে আস্তে চোখে ধরা দিচ্ছে। তবে অনুজ খানিকটা চেষ্টা করেও ওই মূর্তির ভাঙা টুকরোগুলো কোথাও দেখতে পেল না। হয়তো ওগুলো সরিয়ে ফেলা হয়েছে। অবশ্য অনুজ মাথাটা খুব বেশি এদিক ওদিক নাড়াতেও পারছে না, আর খুব ছোট জিনিস পরিষ্কার দেখতেও পাচ্ছে না। এদিকে ধোঁয়ার পরিমাণ ক্রমশ বাড়ছে, আর পাল্লা দিয়ে বাড়ছে অস্পষ্টতা। অনুজের গলাটা যেন ভিতর থেকে বন্ধ হয়ে আসছে। ও কোনো রকমে বলল, এসব কি হচ্ছে সমীরণবাবু? সমীরণবাবু একটা অদ্ভুত স্বরে বললেন, মৃত্যু দেবতার সাধনা, মেঘল্যান্টা কুটলির সাধনা। পাতাল থেকে উঠে আসার জন্য আমি তাকে আহ্বান করেছি। মানে? পৃথিবীতে অন্ধকারের রাজত্ব কায়েম করবেন প্রভু। মূর্তি গেছে তো কি হয়েছে? একটা মূর্তি গেলে আরো 1000টা মূর্তি আসবে। তিনি নিজের মূর্তি আবার নিজেই সৃষ্টি করবেন। আর কোনো কথা বললেন না সমীরণবাবু। অনুজের পাশেই হাঁটু মুড়ে বসে পড়লেন।
কেমন যেন আবিষ্টের মতো দেখাচ্ছে তাকে। তিনি যেন আর তার নিজের মধ্যে নেই, তাকে চালনা করছে অন্য কেউ। সমীরণ বাবু মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করলেন। তারপর বর্ষাটাকে মাটিতে শুইয়ে রেখে কোমরে গোজা একটা লকলকে ছোড়া টেনে বের করে আনলেন। প্রায় বিবশ অবস্থাতেই অনুজ ছোড়াটা দেখে প্রায় শিউরে উঠল। এই প্রায়ান্ধকার পরিবেশেও শানিত ফলাটা ঝলসে উঠছে। দেখেই আন্দাজ করা যাচ্ছে সমীরণ বাবু এখন আর প্রকৃতিস্থ নেই। এই সাজ, এই পরিবেশ, এই আচরণ সবকিছুই একটা অস্বাভাবিকতাকে নির্দেশ করছে। ওই ছোড়াটা দিয়ে সমীরণ বাবু কি অনুজকে আঘাত করবেন? প্রতিশোধ নেবেন তার মূল্যবান মূর্তিটা ভেঙে ফেলার? নাকি অনুজের মাংস উৎসর্গ করবেন মিথিলান্টা কুটলিকে? তিনি কি নরমাংস গ্রহণ করতে সত্যি উঠে আসবেন? সত্যি কি সব অন্ধকারে তলিয়ে যাবে? নিজের মূর্তি নিজেই সৃষ্টি করে নেবেন, এই কথাটারই বা অর্থ কি? শিউরে উঠে অনুজ একবার ঢোক গেলার চেষ্টা করলো। আরো ক্ষীণ, আরো দুর্বল হয়ে আসা স্বরে কোনো রকম কেটে কেটে বলল, সমীরণ বাবু। সমীরণ বাবু এবার যেন অনুজের ডাক শুনতে পেলেন না। বন্ধ চোখে আগের থেকে আরেকটু জোরে বিড়বিড় করতে করতে ছোড়াটা বাগিয়ে ধরলেন। অনুজের মনে হচ্ছে ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে আসছে, চেতনা লোপ পাচ্ছে। ছুটতে থাকা রক্তের ধারা জমে যাচ্ছে সব শিরা ধমনীর মধ্যে। বন্ধ হয়ে আসছে দপদপ করতে থাকা হৃৎপিণ্ড। কেউ আসবে না ওকে সাহায্য করতে, কেউ শুনতে পাবে না ওর ডাক। ডাকবেই বা কি করে? ওর গলায় তো আওয়াজই নেই। ভয়ের চোটে অনুজ ক্রমশ ভারী হয়ে আসা চোখের পাতা দুটো বন্ধ করে ফেলল। কিছুক্ষণ সব চুপচাপ। শরীর অসাড় হয়ে গেলেও অনুজের অনুভূতি এখনো পুরো নষ্ট হয়ে যায়নি। ওর মনে হলো ওর মুখে যেন গরম কি একটা তরল স্পর্শ করে যাচ্ছে। কি জিনিস সেটা দেখার জন্য খুব কষ্টে ও চোখের পাতা দুটো আধখানা খুলল। অবশ্য আধখানার বেশি চোখ খোলার সামর্থ্য ওর নেই। চামড়া থেকে সেগুলো যেন এখন পাথরে পরিণত হয়েছে। দৃশ্যটা দেখেই পেটের ভিতরটা পাকিয়ে উঠল অনুজের। সমীরণ বাবু সেই ছোড়াটা দিয়ে নিজের হাত কাটছেন, আর সেই রক্ত ফোঁটা ফোঁটা করে গড়িয়ে এসে পড়ছে অনুজের মুখের ওপর। যন্ত্রণার কোনো চিহ্ন নেই সমীরণ বাবুর মুখে। টাটকা রক্তের উষ্ণ স্পর্শ কপাল বেয়ে নামছে গালে, কানে। হাত ঘুরিয়ে ঘুরিয়ে অনুজের গোটা শরীরকে যেন রক্ত দিয়ে স্নান করাচ্ছেন সমীরণ বাবু। অনুজ টের পাচ্ছে ওর শরীর থেকে কখন যেন পোশাকগুলো খুলে রাখা হয়েছে। খোলা চামড়া এখন ভিজে উঠছে রক্তে। ঘর ভরে যাচ্ছে পেঁচায় আর বাদুড়ে। তারা কেউ কেউ উড়ে বেড়াচ্ছে, কেউ বা বসে ঝুলছে এখানে ওখানে। ছাদ আর দেওয়াল বেয়ে হাঁটাহাঁটি করছে হাজার হাজার আরশোলা। কোন কন্দরে লুকিয়েছিল ওরা এতদিন? কোন পথ দিয়ে ঢুকছে এই ঘরে? হঠাৎ হঠাৎ অনুজের কি ভীষণ তেষ্টা লাগছে। মনে হচ্ছে ও যেন কত যুগ জলের আস্বাদ পায় না। ঠোঁট, জিভ, গলা, বুক সব শুকিয়ে মরুভূমির বালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে চাইছে। শরীর তো এখন পুরোপুরি অসাড়। রক্ত পড়ার স্পর্শটুকু আর নতুন করে পাচ্ছে না। মনে হচ্ছে বুকের পাটা আর চোখের পাতা দুটোও বুঝি আর ওঠানামা করছে না। নিঃশ্বাস ধীর হতে হতে এখন একদম ক্ষীণ। শুধু তৃষ্ণাটাই ক্রমশ প্রবল হয়ে উঠছে। অনুজ খুব কষ্ট করে জিভ বের করে একটু ঠোঁট চাটার চেষ্টা করলো। সব রক্তে মাখামাখি। ফলে মুখটা যেটুকু ফাঁকা হলো তাতেই 2 ফোঁটা রক্ত জিভে মেখে চলে গেল মুখের ভেতর। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আচমকা অনুজের পেটের ভেতর যেন সব দলা পাকিয়ে আসছে। চোখ দুটো কোটর ছেড়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে।
খুব দ্রুত মাংস চর্বি অদৃশ্য হয়ে যাচ্ছে চামড়ার নিচ থেকে। পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে আশ্চর্য শুষ্কতা। অনুজের অবশিষ্ট চেতনাটুকু লোপ পাচ্ছে, প্রাণ শক্তি লোপ পাচ্ছে। আমাদের জীবনে নেই জ্বলন্ত মৃত্যু, সমুদ্র নীল মৃত্যু পলিনেশিয়ার। অনুজের অস্থি সর্বস্ব শরীরটা এবার আপনা আপনি উঠে বসল। হাঁটু জোড়া ঠেকে গেল বুকে, হাত দুটো জড়ো করে স্থির হয়ে গেল তার উপর। নিবিড়ভাবে দৃঢ় বেষ্টনীতে আঁকড়ে ধরল হাঁটু দুটোকে। চোখের মনির জায়গায় নিল শুধু ঠেলে বেরিয়ে আসতে চাওয়া প্রকাণ্ড দুটো অক্ষি গোলক। ঠোঁট ফাঁক হয়ে বেরিয়ে আছে দাঁতের পাটি। এখন আর সেটা অনুজের শরীর নেই, এখন সেটা একটা মূর্তি, মিক্টল্যান্টাকুটলি, মৃত্যুর দেবতা, যিনি নিজেই নিজের মূর্তি গড়ে নেন। শুনছিলেন সৃজিত সরকারের কলমে পলিনেশিয়ার অভিশাপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ সৌমিলি, অন্যান্য চরিত্রে অভিষেক এবং আমি রক্তিম, আবহ ফিনিক্স, প্রচ্ছদ দ্বীপ, স্ক্রিপ্টিং সৌমিলি, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। আজ এই পর্যন্তই। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন।